আচ্ছা, ঈদ মানে আমাদের কাছে কি? আনন্দ, উৎসব, পরিবারের সাথে কাটানোর সুন্দর কিছু মুহূর্ত, তাই না? কিন্তু আজকে আমরা এমন একজনের ঈদের গল্প শুনব যার কাছে ব্যক্তিগত উৎসব আর দেশের মানুষের মুক্তির সংগ্রাম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চলুন, বঙ্গবন্ধুর ঈদ উদযাপনের পিছনের সেই ত্যাগ আর মহিমার গল্পটা আজ একটু কাছ থেকে দেখি। স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন ৪,৬৮২, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো সেই দিনগুলো। মোট এতদিন বঙ্গবন্ধু তার জীবনের একটা বড় অংশ কারাগারে কাটিয়েছেন। একবার ভাবুন তো, জীবনের এতটা সময় এই একটা সংখ্যাই যেন তার ত্যাগের বিশালতার পুরো ছবিটা আমাদের সামনে তুলে ধরে। তো এখান থেকেই শুরু হয় আমাদের মূল আলোচনা, ত্যাগের মহিমায় ঈদ। আসলে বঙ্গবন্ধুর জন্য ঈদ ঠিক আমাদের মতো ছিল না। মানে এটা শুধু একটা ব্যক্তিগত উৎসব ছিল না তার কাছে, বরং এটা ছিল তার দেশের মানুষের মুক্তির সংগ্রামেরই একটা প্রতিচ্ছবি। তার কাছে উৎসবের আনন্দ আর দেশের স্বাধীনতা, এই দুটো জিনিস যেন একই সুতোয় বাঁধা ছিল। এই কথাটা স্বয়ং বঙ্গবন্ধুর, এর চেয়ে সহজ করে মনে হয় আর বোঝানো সম্ভব না, তাই না? যে তার কাছে নিজের ব্যক্তিগত আনন্দের চেয়ে দেশের মুক্তি কতটা বড় ছিল। মানে আসল ঈদ তো সেদিনই হবে যেদিন দেশটা সত্যিকার অর্থে স্বাধীন হবে। আচ্ছা, এবার তাহলে একটু অন্য একটা বাস্তবতার দিকে তাকানো যাক, তার সেই নিঃসঙ্গ ঈদগুলোর দিকে, যেগুলো কেটেছে জেলের ৪ দেওয়ালের ভেতরে। তার নিজের লেখা কারাগারের রোজনামচা বইটাতেই তিনি এই দিনগুলোর কথা লিখে গেছেন। এই যে তারিখগুলো দেখছেন, এগুলো তো শুধু ক্যালেন্ডারের কয়েকটা দিন না, এগুলো তার অসম্ভব একাকিত্ব আর রাজনৈতিক ঝড়ের সাক্ষী। যেমন ধরুন ১৯৬৭ সালের ১২ই জানুয়ারি, ঈদ উল ফিতরের দিন। তাকে জোর করে পশ্চিম পাকিস্তানের সাথে একদিন আগে ঈদ করতে বাধ্য করা হলো। ভাবা যায়? আবার ওই একই বছরের ২২শে মার্চ ঈদ উল আজহা কাটল একদম একা, একটা নিঃসঙ্গ ছেলে। আর ৭১-এর ঈদ, সে তো আরও ভয়াবহ। ২০শে নভেম্বর লায়ালপুর জেলে, সামনে ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। সেই অবস্থায় ঈদ কাটাচ্ছেন। কিন্তু দেখুন, এই কঠিন সময়ের মধ্যেও পরিবারের জন্য তার ভালোবাসা একটুও কমেনি। জেলে বসেও মনটা পড়ে থাকত ছেলে মেয়েদের কাছে। বেগম মুজিবকে তিনি লিখেছিলেন, বাচ্চাদের সবকিছু কিনে দিও, ওদের মন যেন ছুটো না হয়ে যায়। মানে নিজে কারাগারে বন্দি, কিন্তু চিন্তা একটাই, ছেলে মেয়েদের ঈদটা যেন আনন্দে কাটে। কি অসাধারণ এক পিতৃস্নেহ! এই একাকিত্বটা যে তাকে কতটা কষ্ট দিত সেটাও তিনি লিখেছেন। কারাগারে রোজনামচা বইতেই পাওয়া যায় তার এই কথাটা। আমি তো একলা থাকি, একাকী কি ঈদ উদযাপন করা যায়? আসলেই তো, প্রিয়জনদের ছাড়া একা একা কি আর কোনো উৎসব হয়? এই একটা লাইন পড়লেই তার ভেতরের কষ্টটা যেন অনুভব করা যায়। ৭১-এর সেই ঈদটা ছিল সম্ভবত সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর একটা দিন। তখন তিনি পাকিস্তানের কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। জেলার সেদিন সৌজন্য দেখিয়ে কিছু ফল পাঠিয়েছিলেন, যেমনটা ফাঁসির আসামিদের শেষ সময়ে করা হয়। পরিস্থিতিটা একবার কল্পনা করার চেষ্টা করুন তো। সেই মুহূর্তে যখন নিজের জীবনই বিপন্ন, তখন তিনি কি ভাবছিলেন তার নিজের ভাষাতেই শোনা যাক। আমি হয়তো তাদের আর কখনো দেখতে পাব না, এই জেনেও আমি আমার জনগণের মঙ্গলের জন্য দোয়া করতাম। এটাই ছিল আমার ঈদ। এটা বিশ্বাস করাও কঠিন, তাই না? নিজের জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও তিনি দেশের মানুষের কথাই ভাবছেন, জনগণের কল্যাণ কামনাই ছিল তার ঈদ। আর ঠিক এই কারণেই তো তিনি বঙ্গবন্ধু। তবে তার সব ঈদ কিন্তু এমন বেদনার ছিল না। এবার চলুন একটু আশার কথা শুনি, এমন একটা ঈদের কথা যেটা ছিল মুক্ত বাতাসে পরিবারের সবার সাথে কাটানো এক অসাধারণ আনন্দের মুহূর্ত। সময়টা ছিল ১৯৬৯ সাল। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন কিছুদিন হলো। সেবারের ঈদটা তিনি করেছিলেন তার নিজের গ্রাম টুঙ্গিপাড়ায়। আর এই ঈদটা ছিল খুব স্পেশাল, কারণ তার এই মুক্তিটা শুধু ব্যক্তিগত ছিল না, এটা পুরো জাতির জন্যই একটা নতুন আশার আলো নিয়ে এসেছিল। চারিদিকে তখন রাজনৈতিক উত্তেজনা, মুক্তির স্বপ্ন দেখছে মানুষ। দীর্ঘ কারাবাসের পর এই ঈদটা ছিল যেন এক ঝলক স্বস্তির নিঃশ্বাস। তিনি সময় কাটালেন তার অসুস্থ মা সায়রা খাতুনের সাথে। বেগম মুজিব আর ছেলে মেয়েদের মুখেও ছিল বাঁধ ভাঙা আনন্দ। আর তাদের এই একটা পারিবারিক উৎসবের খবরই যেন গোটা দেশে একটা আশার ঢেউ ছড়িয়ে দিয়েছিল। এবার আমরা গল্পের সবচেয়ে আবেগ ঘন অংশে চলে এসেছি। সালটা ১৯৭২।
দেশ স্বাধীন। স্বাধীন বাংলাদেশে প্রথম ঈদুল আজহা। কত ত্যাগ, কত রক্তের বিনিময়ে পাওয়া এই উৎসব। একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। শুদ্ধ স্বাধীন হওয়া একটা দেশ। আকাশে পত করে উঠছে আমাদের লাল সবুজ পতাকা। দীর্ঘ ২৪ বছরের গোলামির শেকল ভেঙে গেছে। বাতাসে যেন মুক্তির ঘ্রাণ। এই পরিবেশে প্রথম ঈদ। এটা নিছক একটা উৎসব ছিল না, এটা ছিল একটা জাতির বিজয়ের উদযাপন। আর এই ঐতিহাসিক দিনে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কি করলেন? তিনি হয়ে উঠলেন সাধারণ মানুষেরই একজন। সকালে ধানমন্ডির মাঠে ঈদের নামাজ পড়লেন, কিন্তু সেখানে কোনো বিশেষ নিরাপত্তা বা কোনো প্রোটোকল ছিল না। একদম সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। তারপর সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, কোলাকুলি করলেন। নেতা আর জনতার মধ্যেকার সমস্ত দেয়াল সেদিন যেন ভেঙে গিয়েছিল। তো বঙ্গবন্ধুর এই ঈদের গল্পগুলো থেকে আমরা কি বুঝতে পারি? কি ছিল তার উৎসবের মূল আদর্শ? তিনি জেলে থাকুন বা মুক্ত আকাশের নিচে, তার উদযাপনের মূল সুরটা কিন্তু একই ছিল। চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক। বঙ্গবন্ধুর ঈদের কয়েকটা মূল বৈশিষ্ট্য ছিল। প্রথমত, সারল্য। তার উদযাপনে কোনো জাঁকজমক বা প্রোটোকল থাকত না। তিনি সবসময় ছিলেন মাটির মানুষ। দ্বিতীয়ত, একাত্মতা। তিনি সবসময় চাইতেন সাধারণ মানুষের সাথে থাকতে। নেতা আর নাগরিকের ভেদাভেদ তিনি মুছে দিয়েছিলেন। আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা, সেটা হলো ত্যাগ। তার কাছে নিজের আনন্দ, নিজের উৎসবের চেয়েও অনেক বড় ছিল দেশের মানুষের মুক্তি আর তাদের কল্যাণ। হ্যাঁ, এটাই হলো সারাংশের মূল কথা। জেলের নিঃসঙ্গ সেল থেকে শুরু করে স্বাধীন দেশের লাখো জনতার ভিড়। পরিস্থিতি যাই হোক না কেন, তার ভাবনার কেন্দ্রবিন্দুতে সবসময় একটাই বিষয় ছিল: বাংলাদেশের মানুষ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একজন নেতার ব্যক্তিগত ত্যাগ কিভাবে একটা পুরো জাতির উৎসবকে এতটা অর্থবহ করে তুলতে পারে? এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবাতে পারে। বঙ্গবন্ধুর জীবনই হয়তো এর সবচেয়ে বড় উত্তর।